দর্শক আপনাদের স্বাগত আমাদের টিবিএস ইনসাইটে। আমি আপনাদের সাথে আছি জেবুন্নেসা আলো। আমরা আজকে আলোচনা করব ব্যাংকগুলোর ডিভিডেন্ড পলিসি নিয়ে। বাংলাদেশ ব্যাংক সম্প্রতি কোন কোন ব্যাংকগুলো কি কি ফাইন্যান্সিয়াল ইন্ডিকেটর থাকলে সে ডিভিডেন্ড দিতে পারবে, লভ্যাংশ দিতে পারবে, সেই বিষয়ে একটি নতুন নির্দেশনা দিয়েছে লভ্যাংশ নিয়ে। সেটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। আপনারা জানেন যে আমরা একটা ট্রেন্ড দেখেছি গত 15-16 বছরে, যে ব্যাংকগুলো, অনেক ব্যাংক তাদের হাই এনপিএল, প্রভিশন শর্টফল ইত্যাদি, ক্যাপিটাল শর্টফল ইত্যাদি থাকা সত্ত্বেও তারা ডিভিডেন্ড দিত। এতে যেটা হতো যে তারা প্রফিট, আমরা দেখি যে ব্যাংকের যে শেয়ার হোল্ডাররা, তারা ব্যাংকের হেলথ খারাপ থাকা সত্ত্বেও তারা ডিভিডেন্ড ডিক্লেয়ার করে তারা প্রফিট নিয়ে যেত। এর ফলে ব্যাংকগুলো তাদের দিনে দিনে তাদের ফাইন্যান্সিয়াল স্ট্রেংথটা কমে যাচ্ছিল। সেই জন্য বাংলাদেশ ব্যাংক নতুন এই লভ্যাংশের পলিসি নিয়ে এসছে। এতে আমরা জানবো যে কিভাবে ব্যাংকগুলো লভ্যাংশ দিতে পারবে এবং কারা কারা দিতে পারবে না। এই বিষয়টি রিপোর্ট করেছে আমাদের রিপোর্টার সাখাওয়াত প্রিন্স। আমরা আজকে তার কাছ থেকে এই বিষয়গুলো জানবো। প্রিন্স, আপনাকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। এই যে নতুন পলিসি, এই পলিসিতে আসলে প্রথমে একটু পলিসিটা বলেন যে কি বলেছে এখানে। আপনাকে ধন্যবাদ। যে বাংলাদেশ ব্যাংক গত 13ই মার্চ একটা সার্কুলার করেছে, ব্যাংকের শেয়ারের বিপরীতে লভ্যাংশ কি পরিমাণ হবে, কোন কোন ব্যাংক লভ্যাংশ দিতে পারবে, কোন কোন ব্যাংক দিতে পারবে না, এর একটা নীতিমালা করেছে। যদিও এটা এর আগেও নীতিমালা ছিল, যদিও এটা হচ্ছে মাস্টার সার্কুলার আর কি। তো এই সার্কুলারে বলা হচ্ছে যে যে ব্যাংকের খেলাপি ঋণ 10% বেশি, সে ব্যাংক হচ্ছে আপনার 2025 পঞ্জিকা বর্ষ অনুযায়ী সে লভ্যাংশ দিতে পারবে না। তো আমরা যদি দেখি আমাদের দেশের অধিকাংশ ব্যাংকেরই খেলাপি ঋণ গত আওয়ামী লীগ সরকার পতনের পরে অনেক বেড়েছে। এটা আমরা রিপোর্টে উঠে এসেছে, প্রায় 6 মাসে 1,34,000 কোটি টাকা বেড়েছে। তো আমরা বাংলাদেশ ব্যাংকের স্টেটমেন্ট অনুযায়ী এখন পর্যন্ত 23টি ব্যাংক দেখতে পাচ্ছি যে আপনার 10%-এর উপরে খেলাপি ঋণ। তবে বাংলাদেশ ব্যাংকের যে পলিসিটা করেছে 10%-এর বেশি থাকবে না, এছাড়াও আরো দুটি দিয়েছে যে যাদের সিআরআর এসএলআর ঘাটতি আছে এবং যারা ডেফারেল সুবিধা, অর্থাৎ যে এই বছরের প্রভিশন রাখতে পারবে না, সে বাংলাদেশ ব্যাংক থেকে বিভিন্ন সময়ে তারা নেয়, মানে ফরবিয়ারেন্স নেয়, অর্থাৎ এই বছরে রাখতে না পারলে পরের বছর এভাবে অল্প অল্প করে ফেজে রাখবে, তারাও ডিভিডেন্ড দিতে পারবে না। এটা বলছেন আপনি ঠিকই বলেছেন। এখানে বলা হচ্ছে যে যে সমস্ত ব্যাংকগুলো সিআরআর এসএলআর মেনটেন না করার ফলে বাংলাদেশ ব্যাংক থেকে হচ্ছে জরিমানার শিকার হয়েছে, সেই ব্যাংকগুলো হচ্ছে আপনার এই নীতিমালা অনুযায়ী 25-এর বর্ষপঞ্জি অনুযায়ী তারা হচ্ছে ডিভিডেন্ড দিতে পারবে না। এবং গত বছর আমরা দেখেছি অনেক ব্যাংক, বিশেষ করে এসালম গ্রুপভুক্ত যে ব্যাংকগুলো, যেগুলো সিআরআর এসএলআর শর্টফল ছিল এবং জরিমানা থাকা সত্ত্বেও তারা ডিভিডেন্ড দিয়েছে এবং বাংলাদেশ ব্যাংকই সেগুলো অ্যাপ্রুভ করেছে। তো এবং আমরা দেখেছি হচ্ছে বাংলাদেশ ব্যাংক বছরের শেষ দিন ব্যাংকে মানে যে তারল্য সংকটে থাকা ব্যাংকগুলোকে আপনার মানি ক্রিয়েট করে প্রায় 20,000 কোটি টাকার মতন দিয়েছে। পরের দিন আবার ব্যালেন্স শিট ক্লিন দেখিয়েছে এবং পরের দিন আবার এই টাকাটা হচ্ছে তারা নিয়ে এসেছে। একটু দর্শকদের জন্য সুবিধার জন্য, বোঝার সুবিধার জন্য যেটা আমরা বলছি যে 30শে ডিসেম্বর ব্যাংকগুলোর ব্যালেন্স শিট তৈরি করতে হয়। ওই দিনে ব্যাংকের যে ব্যালেন্স থাকবে সেই ব্যালেন্সটা ব্যালেন্স শিটে আসবে। তো সেই দিন যেহেতু তার যদি শর্টফল থাকে, তাকে শর্টফল দেখাতে হবে যে তার সিআরআর অর্থাৎ ক্যাশ রিজার্ভ রেশিও, তারপরে এসএলআর, এরকম যেগুলো ডিপোজিটের অ্যাগেনস্টে তাকে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে একটি সার্টেন অ্যামাউন্ট সংরক্ষণ করতে হয়। সেটি একটু বড় ইন্ডিকেটর একটি ব্যাংকের হেলথের। সেটা যদি রাখতে না পারে তাহলে একটা মার্কেটের নেগেটিভ ইম্প্যাক্ট যায়, যে কারণে, এবং তখন সে ডিভিডেন্ডও দিতে পারবে না। সেই সময় বাংলাদেশ ব্যাংক আর্টিফিশিয়ালি অর্থাৎ ম্যানিপুলেটেড ব্যালেন্স শিট তৈরি করতে সহায়তা করেছে, যে তাদেরকে মানি ক্রিয়েট করে 1-2 দিনের জন্য টাকা ধার দিয়েছিল শুধু ব্যালেন্স শিটটা দেখানোর জন্য, এবং পরের দিন আবার সেই টাকা ফেরত নিয়েছে, এবং এইভাবে ব্যালেন্স শিট তারা ম্যানিপুলেটেড করে তারা ডিভিডেন্ডও নিয়েছে। জি বলেন, আপনি বলছিলেন যে কোন 23টি ব্যাংক এই দিতে পারেনি, 10%-এর বেশি তাদের ডিফল্ট লোন আছে। যে এখানে যে নীতিমালাটা হয়েছে, এই নীতিমালার মধ্যে সবচেয়ে বেশি ব্যাংক চলে আসবে হচ্ছে যে কারা ডিভিডেন্ড দিতে পারবে না। খেলাপি ঋণের যেই পলিসিটা বলা আছে 10%-এর বেশি, এর মধ্যেই পড়ে যায়। আমরা যদি দেখি সিআরআর এসএলআর ঘাটতি
2023-এর ডিসেম্বর শেষে মাত্র 6 থেকে 8টা ব্যাংক ছিল আর কি। আর এর মধ্যে অধিকাংশই হচ্ছে যে অ্যাসালমের ব্যাংকগুলো ছিল। আর পরেরটা যদি দেখি প্রভিশন ঘাটতি বাংলাদেশের প্রায় 10 থেকে 11টা ব্যাংকই সবসময় থাকে। আর শেষের যে আপনার ইয়েটা রয়েছে যে এখানে বলা হচ্ছে যে ব্যাংকের ডেপারেল সুবিধা নিয়েছে সে ব্যাংক প্রভিশন ডেপারেল নেওয়া রয়েছে বাংলাদেশ ব্যাংক থেকে, সে ব্যাংকও আপনার লভ্যাংশ দিতে পারবে না। তো প্রভিশন ডেপারেল নেওয়া ব্যাংকের পরিমাণ হচ্ছে 12 থেকে 13টি, এবং আমাদের একটা রিপোর্ট হয়েছে 50,000 কোটি টাকার মতন ডেপারেল রয়েছে আর কি, যে প্রভিশন ঘাটতি সহ সেই সময় আর কি। প্রভিশন ঘাটতি আছে, সে পরে আরো 2-3 বছর সময় নিয়েছে সেগুলো মিট আপ করার জন্য। তো আমরা যদি দেখি যে মানে যে বৃহৎ আকারে পড়ে যা হচ্ছে যে ব্যাংকগুলোর খেলাপি ঋণ 10% বেশি। তো এই বিষয় নিয়ে আমি গতকালই বাংলাদেশ ব্যাংকের যে ডিপার্টমেন্ট থেকে এই পলিসিটা করা হয়েছে তাদের সাথে কথা বলেছি, যেহেতু এই বছরের 24-এর শেষে খেলাপি ঋণ বেড়েছে, সামনে তো কমে যেতে পারে, এর মধ্যে অনেক ব্যাংক আপনার খেলাপি ঋণ কমতে পারে। তখন তিনি জানিয়েছেন যে না, যে ব্যাংকগুলোর এখন 11%, 12% তাদের খেলাপি ঋণ আরও বেড়ে যাবে, কারণ হচ্ছে আগামী এপ্রিল থেকে হচ্ছে বাংলাদেশ ব্যাংকের যে ওভারডিউ পলিসি, এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মান অনুযায়ী স্ট্যান্ডার্ড মান অনুযায়ী চলে আসবে। আপনার 3 মাস পরে ওভারডিউ, 3 মাস পরই খেলাপি হয়ে যাবে, তখন হচ্ছে অনেক ঋণই নতুন করে খেলাপি হয়ে যাবে। তো এখানে আমরা 23টি ব্যাংকের তালিকা পেয়েছি ডিসেম্বর 2024 ভিত্তিতে। তো এই 23টি ব্যাংকের মধ্যে হচ্ছে অ্যাসালমের নিয়ন্ত্রণাধীন যে 8টি ব্যাংক ছিল, 8টি ব্যাংকের অধিকাংশ ব্যাংক রয়েছে। তারপরে যদি আমরা দেখি হচ্ছে যে আপনার সর্বশেষ অ্যাসালমের নিয়ন্ত্রণে এসেছে আপনার ন্যাশনাল ব্যাংকও এখানে রয়েছে। আর বিদেশি ব্যাংকের মধ্যে রয়েছে ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান। ইসলামী ব্যাংক বাংলাদেশ, যেই ব্যাংকটি বাংলাদেশের সবচাইতে বড় ব্যাংক, সবচাইতে বেস্ট ব্যাংক, সেই ব্যাংকটির এখন ডিফল্ট লোন 21%, এবং এই ব্যাংকটি এবার মানে এটি লিস্টেড ব্যাংক, এবং এই ব্যাংকটি কিন্তু এবার ডিভিডেন্ড দিতে পারবে না। তার মানে শেয়ার হোল্ডাররাও এটাতে ইম্প্যাক্টেড হবে। এটা হচ্ছে 2024 এটা তো 25 সালে যে এটা ইমপ্লিমেন্ট হবে, মানে যে 25 সাল অনুযায়ী আর কি এই পলিসিটা করা হয়েছে। আর আমরা যদি দেখি এখানে হচ্ছে যে অ্যাসালমের অধিকাংশ ব্যাংকগুলো রয়েছে, ন্যাশনাল ব্যাংক রয়েছে, তারপরে হচ্ছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো রয়েছে, তারপরে হচ্ছে আপনার সাইফুজ্জামানের নিয়ন্ত্রণাধীন যে ব্যাংক ছিল ইউসিবি ব্যাংকও খেলাপি ঋণ বেশি রয়েছে, আমরা এই ব্যাংকগুলোকে দেখতে পাচ্ছি। আবার আইসিবি ইসলামী ব্যাংকও এর মধ্যে রয়েছে। এছাড়া আপনি কিছু যে বলছিলেন, ওয়ান ব্যাংক আছে, ব্যাংক এশিয়া আছে, এবি ব্যাংক আছে, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক আছে, গ্লোবাল ইসলামী ব্যাংক আছে, রূপালী ব্যাংক, স্টেটন ব্যাংকের মধ্যে রূপালী ব্যাংক হচ্ছে রূপালী, সোনালী, আপনার অগ্রণী, জনতায়, চারটা বড় ব্যাংক, চারটাই এখানে রয়েছে। আমরা যদি নীতিমালার মধ্যে আরেকটু যাই, এখানে হচ্ছে যে ব্যাংকের মানে কারা ডিভিডেন্ড দিতে পারবে, কত শতাংশ দিতে পারবে, এখানে বলা আছে যে ব্যাংকের আপনার রিস্ক ওয়েটেড অ্যাসেট রেশিও, মানে যে ক্যাপিটালের পরিমাণ মানে যে 15% বাপার সহ, সে ব্যাংক হচ্ছে আপনার তার পরিশোধিত মূলধনের আপনার 50% পর্যন্ত সে আপনার মূলধন ঘোষণা করতে পারে, মানে যে ডিভিডেন্ড দিতে পারবে আর কি। আর আমরা পরবর্তীতে দেখতে পাচ্ছি যে ব্যাংকের হচ্ছে মানে যাদের 15% ক্যাপিটাল রেশিও থাকবে, রিস্ক ওয়েটেড ক্যাপিটাল রেশিও থাকবে, 50%, তারা 50% পর্যন্ত দিতে পারবে। যদি আমরা ইন্ডাস্ট্রিতে দেখি কয়টা ব্যাংকে 15% এর উপরে আছে? এর মধ্যে খুব অল্প কয়েকটা। যদি আমরা দেখি 4-5টা ব্যাংকের, আমরা এই রিসেন্টলি গত পরশুদিন হচ্ছে ইস্টার্ন ব্যাংক আপনার ঘোষণা করছে। ইস্টার্ন ব্যাংক হচ্ছে 35% সে ডিভিডেন্ড ঘোষণা করছে। এর মধ্যে তাদের আপনার প্রফিট হয়েছে 750 কোটি টাকা, আগের বছরের তুলনায় 139 কোটি টাকা। তো আমাদের সম্প্রতি আমরা ইস্টার্ন ব্যাংকের এমডি স্যারের সাথে একটা সাক্ষাৎকার নিয়েছি। তিনি জানিয়েছেন যে তাদের যে রিস্ক ওয়েটেড অ্যাসেট রেশিও, ক্যাপিটাল রেশিও বাপার সহ 20 বাপার সহ হচ্ছে 12.5% বেশি রয়েছে। তার মানে হচ্ছে যে সে বর্তমান এই পলিসি অনুযায়ী যদি আপনার লভ্যাংশ দিত, সে হচ্ছে আপনার 40% লভ্যাংশ দিতে পারতো। ওকে। তো আমরা পরের যে বিষয়টা দেখি, যে ব্যাংকের আপনার ক্যাপিটাল রেশিও হচ্ছে 13% কম,
এবং 13%-এর কম এবং 12.5%-এর বেশি সে ব্যাংক হচ্ছে 40% দিতে পারবে। তারপরে আপনি আরো বলছেন যে যে ব্যাংক মানে 10%-এর মধ্যে ডিভিডেন্ড দেয়, সাধারণত আমরা দেখি ব্যাংকগুলো 10 থেকে 20%, বাট 10%ই বেশি ডিভিডেন্ড দিয়ে থাকে। ক্যাশ ডিভিডেন্ড কারা দিতে পারবে আর স্টক ডিভিডেন্ড দিতে পারবে কারা, এরকম কোনো কিছু বলেছে কিনা? যে ব্যাংকের হচ্ছে আপনার মূলধনের হার 12.5%-র বেশি থাকবে, 12.5%-র কম এবং 10%-এর বেশি, সে ব্যাংক শুধুমাত্র হচ্ছে আপনার স্টক ডিভিডেন্ড দিতে পারবে, সে হচ্ছে ক্যাশ ডিভিডেন্ড দিতে পারবে না। এটাই রয়েছে আর কি নীতিমালা। আচ্ছা, তার মানে ক্যাশ ডিভিডেন্ড দেওয়াটাও অনেক বেশি স্ট্রিক্ট করেছে এখন নতুন ডিভিডেন্ডে। তো আপনাকে ধন্যবাদ প্রিন্স আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই যে ডিভিডেন্ড পলিসিটা স্ট্রিক্ট হওয়ার সুফল কি হবে সেটি হলো ব্যাংকের ডিরেক্টররা ব্যাংকের হেলথ খারাপ থাকা সত্ত্বেও তারা কিন্তু নিজের মতো করে ডিভিডেন্ড নিয়ে যেত, প্রফিটটি নিয়ে যেত। ব্যাংক আসলে স্ট্রং হেলথ গঠন করার সুযোগ পেত না। ফলে এখন যেহেতু কতগুলো ইন্ডিকেটর দেয়া হয়েছে, ফলে চাইলেই কোনো ব্যাংক এখন ইচ্ছা মতো ডিভিডেন্ড দিতে পারবে না। তাকে আগে তার ক্যাপিটাল বাফার তৈরি করতে হবে, তাকে ক্যাপিটাল বেস স্ট্রং করতে হবে, তার ডিফল্ট লোন কমিয়ে আনতে হবে। অর্থাৎ প্রথম তার ফাইন্যান্সিয়াল হেলথ স্ট্রং করতে পারবে, তারপর সে ডিভিডেন্ড দিতে পারবে। তো এই ছিল আজকে আলোচনার বিষয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং আমাদের প্রোগ্রামটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন।